এত ডিস্টার্ব আছে এখানে না। আমরা আমাদের একটু পার্পে চলে যাই। আমাদের এখানে মডিউলটা থাকার কথা, দেখি কোথায়। এটা অন্য আইটি, এটা আপনাদের দেখে লাভ নাই। আপনাদের আইটি এটা না। হ্যাঁ, এটা সায়েন্স ল্যাবে, ওইখানে আমি ওয়েবের ক্লাস নেই। তো দেখেন আপনাদের ক্লাসে কি কি থাকবে। আপনাদের টপিকের মধ্যে থাকবে ফার্স্ট সেটা হচ্ছে HTML। এটা ফুল মিনিং জানেন? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট থাকবে HTML, দেন থাকবে CSS, দেন বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, jQuery, আর হচ্ছে PHP আর ওয়ার্ডপ্রেস। jQuery জাভাস্ক্রিপ্টের কোনটা কয়টা ক্লাস পাবেন আমি বলে দিব, সমস্যা নাই। এর আগে HTML কি এটা একটু পরিচয় দিই আপনাদের। আমি একটা সাইট ওপেন করি। কম্পিউটারের বেসিক তো সবাই জানেন নাকি? এখান থেকে আমরা একটা সাইটের মধ্যে গেলাম, যেমন ধরেন রায়ান্স কম্পিউটার একটা ওয়েবসাইট। রায়ান্স কম্পিউটারকে চিনেন সবাই? এরা হচ্ছে কম্পিউটার সেল করে বাংলাদেশে। এখানে কম্পিউটার ল্যাপটপ পাওয়া যায়। তো একটা ওয়েবসাইটের উপরে যে rayanscomputer.com, এটা কি জানেন? এটা হচ্ছে ডোমেইন। এটাকে ডোমেইন বলে। এটা কিনে নিতে হয়, এটা টাকা দিয়ে পে করে আপনাকে কিনে নিতে হয়। যেমন ধরেন যদি সার্চ করে গুগলে বা যেখানে যদি সার্চ করেন IT মিরাজুল খান, আমাকে, বা itmirazulkhan.com, আমাকেই দেখাবে, আর কেউ নাই এই নামে। কারণ হচ্ছে এই ডোমেইনটা আমি কিনে রাখছি, এটার জন্য আমাকে পে করতে হয় পার ইয়ার, ঠিক আছে। আপনি যখন কিনবেন তখন আপনাকে এটার জন্য পে করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে ডোমেইন। ডোমেইন হোস্টিং কি, এই নিয়ে আমরা লাস্টে কথা বলবো, ক্লাস শেষে আমাদের যদি সময় হয় 14-15 নম্বর ক্লাস, তখন বলে দিব ডোমেইন হোস্টিং কীভাবে নেবেন, কীভাবে করবেন, হ্যাঁ, কীভাবে সেট আপ করতে হয় ওইগুলো। এখন আমরা জাস্ট জানতে যাচ্ছি আমাদের HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইটের মধ্যে বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যেই কন্টেন্টগুলো প্রয়োজন হয় তাকে HTML বলে। কি বলেছি? একটা ওয়েবসাইটে বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যেই কন্টেন্টগুলো ইউজ করা হয় তাকে HTML বলে। যেমন এখানে একটা লোগো আছে, এটা একটা লোগো না? এটা HTML দিয়ে আউটপুট করা হয়েছে। এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি, এটা HTML দিয়ে আউটপুট করা হয়েছে। এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি, ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং, মনিটর, ট্যাবলেট। এই লেখাগুলো প্রথমে HTML দিয়ে আউটপুট করা হয়েছে। নিচে আসেন, এখানে যা যা দেখতে পাচ্ছি আমরা, কন্টেন্ট হইতে পারে, এই যে একটা ছবি আছে, হ্যাঁ, আরো কিছু করা যায়। কিভাবে বুঝলাম? এগুলো হচ্ছে কন্টেন্ট। এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে সব HTML। আর CSS কি, যখন আমি বলবো তখন বুঝবেন এটা HTML কেন, ঠিক আছে। আগে আমি যেগুলো বলছি সেগুলো একটু খেয়াল করেন। তো আমি বললাম কন্টেন্ট, ইমেজ, এখানে যে ইমেজগুলো আছে এগুলো HTML দিয়ে করা। এখানে যেই বা করা যায়, করা বললে ভুল বুঝবেন না, করা যায়। এখানে কিছু ছবি আছে, একটা ছবি, এখানে একটা টাইটেল আছে, তার নিচে কিছু লেখা আছে, তার নিচে একটা রেটিং আছে, কিছু লেখা আছে। এই সব কিছু কন্টেন্টগুলো HTML দিয়ে স্ট্রাকচার রেডি করে আউটপুটে নেওয়া হয়েছে। এরপরে বলতে পারেন এই ইমেজটার সাইজটা এতটুকু কেন হলো? এই ইমেজটার যে সাইজ করা হয়েছে, এই সাইজের পাশে আবার এটাকে ধরা হয়েছে। এই মেনুটার নিচে দেখেন, যখন ধরেন আরো কিছু মেনু বেরোচ্ছে না, এগুলো হচ্ছে CSS এর কাজ, ডিজাইন। একটা ধরেন একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং না? বিল্ডিং এর শুরুতে কি করা হয়? কলম আর ছাদ দেওয়া হয়। এটা হচ্ছে স্ট্রাকচার নাকি? বিল্ডিং এর স্ট্রাকচার 10 তলা শেষ, ফাউন্ডেশন কমপ্লিট, এখন কি করবে? এখন ডিজাইন। তো HTML দিয়ে আপনার বিল্ডিং এর স্ট্রাকচারটা রেডি করলেন, এরপরে ডিজাইন বলতে এখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালটা এখানে না দিয়ে এখানে হইতে পারতো না? এই দরজাটা এখানে না ওইখানে হইতে পারতো না? আমি চাইলে তো দিতে পারতাম, কিন্তু সে দেয় নাই, এটা তার ব্যাপার। ওয়ালের কালারটা হোয়াইট আছে, চাইলে ইয়েলো হইতে পারতো না? তো আমার ওয়েবসাইটের মধ্যে স্ট্রাকচার রেডি করার পরে যদি কোনো ডিজাইন করতে চাই, আমি যদি কোনো ডিজাইন করতে চাই, পজিশন চেঞ্জ করতে চাই, এই বিষয়গুলো CSS এর কাজ, ঠিক আছে। যেমন এই ছবিটার সাইজ এতটুকু কেন? আরো বড় হইতে পারতো। এই লেখাটা এত ছোট কেন? এই লেখাটা আরো বড় হইতে পারতো। দেন এই লেখাটা এটার নিচে কেন? এটা তো এখানে হইতে পারতো। এই যে পজিশন সেট করা বা ডিজাইন করা, এই জিনিসগুলো কি দিয়ে করব? CSS এর ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। জাস্ট আমি এখন অল্প একটু পরিচয় দিচ্ছি, এরপর আমরা ক্লাসের প্র্যাকটিক্যালি দেখব। এরপরে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ কি জানেন? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করে। এই ওয়েবসাইট এখন আমি কি দিয়ে দেখতেছি বলতে পারবেন? এখন ল্যাপটপ দিয়ে দেখতেছি আমি। তো ল্যাপটপের সাইজ আর ফোনের সাইজ কি সেম? আপনি যখন এই ওয়েবসাইটটা ফোন দিয়ে ভিজিট করবেন তখন কি এরকম আসবে? আসবে না। চলেন ফোনের মোডে যাই, আমরা এই ওয়েবসাইটটাকে ফোন মোডে ওপেন করব। এখান থেকে আমরা এই সাইটটাকে ইন্সপেক্ট করলাম, রাইট বাটন প্রেস করলাম, এখানে একটা অপশন আছে ইন্সপেক্ট।
ক্লিক করলাম। তো এখান থেকে রেসপন্সিভ, যদি এই যেখানে একটা অপশন বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ বাটন। এখন এটা রেসপন্সিভ নাই, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা রেসপন্সিভ ওপেন হবে। এখন দেখেন তো এখানে এটার পিক্সেল সাইজ কত, 667। এখন এটার হোম পেজটা যেরকম দেখা যাচ্ছে, জাস্ট মেনু দেখা যাচ্ছে, এখানে 3টা বাটন দেখতে পাচ্ছি, এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি, মেনু আছে, এই যে মোবাইল মেনু দেখেন, এই মেনুতে ক্লিক করবেন, মোবাইল মেনু বের হবে। কারণ এখন যেই পিক্সেলের আমি সাইজ দিয়ে এটা ভিজিট করছি সেটা হচ্ছে মোবাইলের পিক্সেল, এত পিক্সেলের মোবাইল হয়। সো এই মোবাইল পিক্সেলে ভিজিট করার কারণে এখন এই ওয়েবসাইটটা মোবাইল ভিউতে আমার সামনে উপস্থিত হয়েছে। আমি যদি এটা সাইজ বড় করি, দেখেন এখানে আমি টান দিয়ে বড় করবো, এখানে সাইজটা বাড়বে, বড় হচ্ছে। দেখেন তো যখন আমি এই মোডে ছিলাম, যখন আমি মনে করেন 747 পর্যন্ত ছিলাম, তখন আমাকে মোবাইল ভিউ দেখাচ্ছে। যখন আমি এটাকে বড় করলাম, যখন ডেস্কটপ ভিউতে গেলাম, তখন দেখেন আমার এখানে মেনু বের হয়ে গেছে, দেখা যায়। বা একটু নিচে আসেন, আমি এখান থেকে একটু নিচে যাচ্ছি। তো আমরা এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। এখানে দেখেন এখন কতগুলো কার্ড আছে না, নাকি? কার্ড এখন বোঝার দরকার নেই, কার্ড কি বোঝার দরকার নেই, কিন্তু পাশাপাশি 4টা সেকশন তো আছে। এটাকে ছোট করেন তো, দেখেন তো 4টা থাকে কিনা, কয়টা আছে? একটা। তো ওরা হয়তো বা ডিজাইন করছে একটার পরে 4টা, তাই তো? আমি চাইলে এরকম করতে পারতাম না, এখন একটা, আর একটু বড় করলে 2টা হবে, আর একটু বড় করলে 3টা হবে, তারপর 4টা হবে, 5টা হবে, এরকম চাইলে আমি আমার মতো স্টাইল করতে পারতাম। কিন্তু হয়তোবা এখন আমরা সেটা করি নাই, সেটা আমাদের বুটস্ট্র্যাপ ক্লাস 7 নম্বর ক্লাস থেকে দেখবো। সো বিষয়টা হচ্ছে রেসপন্সিভ কি, এটা বুঝছেন? প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন আমার ডিজাইনটা মিলে যায়। আমার মোবাইলে যখন আমি ভিজিট করবো তখন এটা ডিজাইনটা যেন মিলে যায়, যখন ল্যাপটপ ভিউ করবো তখন যেন এটা ডিজাইনটা মিলে যায়। প্রত্যেকটা ডিভাইসে যখন আমার ডিজাইনটা আমি শো করব, তখন যেন আমার ডিজাইনটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি রেসপন্সিভ অ্যাড করব। আচ্ছা, তো আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ 3টা নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, যে করে একটু পরে বলতেছি PHP টু HTML। PHP বুঝুন তো, PHP কি? ফটোশপের ফাইল। স্যার এই যে আপনার তো এটা জানা উচিত, PHP মানে হচ্ছে ফটোশপ। তো একটা ফটোশপ ফাইলকে কিভাবে HTML এ কনভার্ট করতে হয়, এইটার আমি একটা প্রজেক্ট করাই দিব আপনাদের, বাকিগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? হয়তো আমি কতটুকু করে দিব, বাকিটা আপনাদের করতে হবে। সেটা হচ্ছে 10 নম্বর ক্লাসে। ফাইবারে যারা ওয়েব ডিজাইন আছে তাদের জন্য এই কাজটা সব থেকে বেশি দেখাবো। এমনি 1 ঘন্টা চলে গেছে, কাজ কখন দেখাবো, কথা বলতে বলতেই শেষ। চলেন একটু ফাইবারে যে এটা একটু দেখাই দিই। ফাইবারে এসে সার্চ করলেন PHP টু HTML, PHP টু HTML। এই কাজটা ওয়েব ডিজাইনারদের জন্য, এই কাজটা ফাইবারে সব থেকে বেশি, এই কাজটাই ওয়েব ডিজাইনাররা করে। আমি এটা সার্চ করলাম, PHP টু HTML সার্চ করলাম, এখানে দেখবেন এখানে কতগুলো রেজাল্ট আসছে, দেখছেন? 6120টা। আপনার মতো 6120 জন অলরেডি গিগ আপলোড করে রাখছে, ঠিক আছে? তো চলেন যে কোনো একটা গিগ ওপেন করি, করেন একটা গিগ ওপেন করলাম। এটা ইনি হচ্ছে লেভেল 2 সেলার, ওনার রেট হচ্ছে $50। আবার দেখেন ইনি লেভেল 1 সেলার হয়ে ইনি বলতেছেন $250। দেখি তো ইনি কি দিচ্ছে, এনার রেট অত বেশি কেন, একটু দেখি। ইনি বলতেছে আই উইল ডু, ও আচ্ছা এটা ওয়ার্ডপ্রেসও কনভার্ট করবে, এই জন্য ইনি হচ্ছে ওয়ার্ডপ্রেসও কনভার্ট করবে, এই জন্য $250। আমরা HTML এ কনভার্ট দেখি। সে বলতেছে আই উইল কনভার্ট PHP টু HTML রেসপন্সিভ বুটস্ট্র্যাপ 4। রেসপন্সিভ বুটস্ট্র্যাপ, এটা তো বুঝছেন, রেসপন্সিভ সে বুটস্ট্র্যাপ দিয়ে করে দিবে, আর কি কনভার্ট করবে PHP টু HTML এ। এখন কি কি দিবে সেটা একটু দেখি। সে বলতেছে আই উইল কনভার্ট সিম্পল PHP টু HTML 4 থেকে 5 সেকশন। সেকশন কি? সেকশন হচ্ছে এই যেগুলো, ধর এটা একটা সেকশন, এই নিচে এটা একটা সেকশন, তার নিচে হয়তো আরেকটা সেকশন, একটা পেজের মধ্যে সে 5টা সেকশন দিবে, 5টা সেকশন দিবে। অ্যান্ড হচ্ছে সে বলতেছে 3 দিনে ডেলিভারি দিবে, একবার রিভিশন করে দিবে। আর স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে, 6 থেকে 8টা সেকশন দিবে। প্রিমিয়ামে কি দিবে, সে বলতেছে আমি 2টা কমপ্লেক্স PHP করে দেবো, মানে দুইটা পেজ, হোম পেজ হইতে পারে, অ্যাবাউট পেজ। একটা ওয়েবসাইটের মধ্যে একটা পেজ থাকে, অনেক পেজ থাকে। দেখেন এখন আমরা যেই পেজটায় আসি, এই পেজটাকে বলে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। এটাকে হোম পেজ বা হচ্ছে ল্যান্ডিং পেজ বলা হয়। আপনি অন্যটা ক্লিক করেন, যেমন মনে করেন আমি এখান থেকে এই সাইন আপে ক্লিক করবো, অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম, লগইন সিস্টেম।
এটা আবার যে লগ ইন পেজে নিয়ে আসলো। এইটা হচ্ছে ডেভেলপারের কাজ। ডিজাইনটা কিন্তু আপনি করে দেবেন, এখানে যে ডিজাইনটা সেটা আপনি করে দেবেন, কিন্তু এখানে যে আপনি এখন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর যেখানে সাবমিট করবেন এই সাবমিটটা কোথায় যাবে সেটা আপনার কাজ না, সেটা হচ্ছে ডেভেলপারের কাজ। এটা হচ্ছে ডাটাবেজের কাজ। ডাটাবেজের কাজ কিভাবে ডাটাটা কালেক্ট হবে, ডাটাটা কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় সাবমিট হবে, সেইটা সি প্যানেল থেকে কিভাবে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিভাবে মেনটেনেন্স করবে, এই বিষয়গুলো ডেভেলপারের কাজ, সে বুঝবে এগুলো। এগুলো আপনার দেখার বিষয় না। আপনার কাজ হচ্ছে এখানে যে ডিজাইনটা আছে এইটা আপনি করতে পারছেন কিনা, এইটা যদি আপনি করে দিতে পারেন আপনার কাজ শেষ। দেখেন এখানে যে সিস্টেমগুলো করছে, লগইন সিস্টেম, মোবাইল, লগইন উইথ ইমেল, এই ডিজাইনটা আপনি করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে উনি বলতেছে এই যে একাধিক পেজ হয় ওয়েবসাইটের মধ্যে, সে বলতেছে 2টা পেজ সে করে দিবে। এর জন্য সে বাজেট করতেছে $170 থেকে দিতে হবে। সে 7 দিনে ডেলিভার করে দিবে, সে 5 বার রিভিশন দিবে। রিভিশন জিনিসটা কি এগুলো আলোচনা করব, কারণ ফাইবার যখন ক্লাস নেব মার্কেট প্লেস তখন। এখন জাস্ট দেখাইলাম এই কাজগুলো ফাইবারে বেশি হয়। ওনার রিভিউ দেখছেন কতগুলো, প্রায় 649টা রিভিউ আছে। এখন হিসাব করেন $100 করে 699, প্রায় $6.5 লাখ, বাংলা টাকার প্রায় 6 কোটি টাকা। তো সে এই শুধু ফাইবার থেকে ইনকাম করে ফেলছে। তো যাই হোক, তো এটা কেটে দিলাম আমরা। তো আপনিও আশা করেন না যে স্যার আমি সার্ভারে না থাক 1 কোটি টাকা আমাকে দিয়েন। তো উনি এটার জন্য অনেক সাধনা করছে, মানুষের সাকসেস দেখে। এখন আমি যে পজিশনে আছি, এখন যে চেয়ারটাতে আমি বসেছি, এই পজিশনটা সবাই দেখে যে আমি এখন কয়েকটা আইটিতে কাজ করি, আমি নিজে একটা হয়তো বা ক্লাস নেই, বা আমি নিজের মতো করে কাজ করি, ক্লায়েন্টের কাজ করি। এই সাকসেসগুলো সবাই দেখবে, জানেন, জীবনে এই সাকসেসগুলো সবাই দেখবে। সবাই বলবে যে হ্যাঁ মিরাজ ভাই তো অনেক উপরে চলে গেছে, কিন্তু আমি যে এই সেকশনে আসার জন্য কি করছি এটা কেউ দেখবে না। এটা কেউ দেখে না যে আসলে এখানে আসার জন্য যে কতগুলো রাত আমাকে জাগতে হয়েছে, এটা আসলে কেউ ভাববে না আপনার। তো এইগুলো কেউ দেখে না, সবসময় মানুষ আপনার সাকসেস দেখবে, আপনি কত টাকা আর্ন করছেন। তো এইটাই হচ্ছে বিষয়, আর এইটাই দুঃখজনক। আপনাদের এখন এই ব্যাচে কয়জন আছে, এখন জয়েন আছেন কিন্তু 11 জন না, টোটাল ব্যাচে আছে হয়তো বা 18 জন আছে মনে হয়, 7 জন আজকেই নাই। এই 11 জনের মধ্যে যখন 10টা ক্লাস হবে তখন দেখবো আপনারা কয়জন থাকেন, ঠিক আছে। তো ওই পজিশনটায় যাওয়াটাই কঠিন, একবার এই পজিশনে সেট আপ করা, নিজেকে কন্টিনিউ করাটাই কঠিন। একবার যদি সেট আপ হয়ে যেতে পারেন তারপর আর দেখবেন সহজ। কারণ এরকম হবে স্বাভাবিক, যখন 6টা ক্লাসে যাবেন, অ্যাডভান্স লেভেলের কোডিং করবেন, তখন দেখবেন আউটপুট আসে না, হচ্ছে না, তো পারছি না, তখন দেখবেন ডিপ মোটিভেশন হয়ে যাবেন, দূর করবোই না। তো এরকম যে চিন্তা করবে সে শেষ, তার দিয়ে কিছু হবে না। আর যে চিন্তা করে না প্রবলেম যেহেতু হয়েছে, সলিউশন কি আছে না নাই বলেন? প্রবলেম হইলে সলিউশন অবশ্যই আছে, কিন্তু সেটা আমি পারছি না, কিন্তু হয়তো বা আমাকে কারো হেল্প নিতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো যাই হোক, অনেক আলোচনা করলাম, ক্লাসে চলে যাই। তো আরও কিছু অপশন আছে এখানে। ওয়ার্ডপ্রেস, আপনারা ওয়ার্ডপ্রেসের, আমি এখানে আপনাদের ওয়ার্ডপ্রেস বেসিক থেকে অ্যাডভান্স না, এখানে ওয়ার্ডপ্রেসের 2টা ক্লাস পাবেন আপনারা আমার থেকে। তো ওয়ার্ডপ্রেসের বেসিকটা হয়তো শিখাই দেবো আপনাদের। এখানে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, একটা jQuery। আপনাদের ক্লাসগুলো বলে দিই। HTML এর ক্লাস 3টা, কয়টা? CSS এর 3টা, কয়টা হলো? বুটস্ট্র্যাপ এর 3টা, PHP টু HTML এর 1টা, ওয়ার্ডপ্রেসের 2টা, JS আর jQuery 2টা, কয়টা হলো? 14টা। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস 1টা। টোটাল 15টা ক্লাস আপনারা আমার থেকে পাবেন। উইকলি একটা করে ক্লাস পাবেন, প্রায় 3 মাস 3.5 মাস হয়তো লাগবে আপনাদের সাথে এই কোর্সটা শেষ করতে, ঠিক আছে। আচ্ছা, তো এই তো মোটামুটি মডিউল নিয়ে আর কথা বলছি না। এখন আমার আজকের কাজ হচ্ছে আমরা HTML করব, তাই তো। অলরেডি 1 আওয়ার শেষ, এখন কোডিং করতে হবে 1 আওয়ার। তো এই 1 আওয়ার কই পাবো? তো আমরা যদি HTML কোডিং করতে চাই, HTML কি এটা আমি মুখে বলে দিচ্ছি আপনাদের, এখন আমি এত কিছু সার্চ করে দেখাচ্ছি না। HTML হচ্ছে একটা স্ট্রাকচার, এটা তো আগেই বলেছি। HTML রিলিজ হয়েছে 1991-এ, 1991 সালে। যে আর 1993-তে হচ্ছে এটা প্রফেশনালভাবে মানুষ কাজ করছে, মানে এটা প্রফেশনালভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছে 1993-তে। তো HTML যিনি বানাইছেন তিনি হচ্ছেন W3, একটা কোম্পানি আছে W3C, W3 স্কুল না, W3C একটা অর্গানাইজেশন নাম আছে, যারা হচ্ছে এটাকে বানাইছে, ঠিক আছে। আচ্ছা, আর এই HTML যিনি বানাইছেন তার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। ইনি হচ্ছে এই HTML কে ফাউন্ড করছে। তো যাই হোক, তো HTML এখন প্রশ্ন হচ্ছে ভাই HTML কোডিংগুলো কোথায় করব, কিভাবে করব, হ্যাঁ, এই বিষয়গুলো। তো HTML কোড করার জন্য অবশ্যই আপনাদের কোড এডিটর লাগবে। যেমন আমরা যদি ফটোশপের কাজ করি, আমাদের কি লাগে? ফটোশপ লাগে। তো আমাদের কোডিং করার জন্য কোড এডিটর লাগবে। তো আমরা যদি HTML ব্রাউজারে সার্চ করি HTML কোড এডিটর,
তো যখন আমি HTML কোড এডিটর সার্চ করব তখন এখানে আমাকে কিছু এডিটর দেখাচ্ছে। এখানে যে এডিটরগুলো আছে এগুলো সবগুলোতেই কাজ করা যায়, নো প্রবলেম। তবে আপনারা যেটাতে কোড করবেন সেটা সবথেকে বেটার নোটপ্যাড প্লাস প্লাস। এখানে সবথেকে ম্যানুয়ালি কোড করতে হয়, ম্যানুয়ালি। আমি যখন জীবনের প্রথম কোড করতাম তখন ম্যানুয়ালি করতাম, কারণ ম্যানুয়ালি করলে আপনি কোডটা যখন করবেন এটা কোনোদিন ভুলবেন না, কারণ এখানে কমাটা থেকে শুরু করে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন ম্যানুয়ালি কোড করার জন্য। যখন ট্যাগগুলো ইউজ করবেন তখন সেই ট্যাগগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। আর আমরা ক্লাসে সাধারণত সাবলাইমে দেখব, সাবলাইম এটাও মোটামুটি ম্যানুয়ালের মতনই, ঠিক আছে? আর কিছু অ্যাডভান্স কোড এডিটর আছে। অ্যাডভান্স বলতে কি অনেক কঠিন, যত অ্যাডভান্স শুনবেন তত কোড করতে ইজি, খুব সহজেই কোড করা যায়। তো এটাতে যদি আমরা করি তাহলে হয়তো আমরা আমাদের এই শেখায় যতদিন শিখবেন এটাই মনে থাকবে, এরপরে এটা ভুলে যাবেন। তো আমরা চাই, আমার বিশেষ করে আমরা চাই না, আমি চাই যে আমার এখান থেকে যেই স্টুডেন্টগুলো বের হবে তারা যেন অলরেডি বলতে পারে যে আমি কোড পারি বা কোড শিখে গেছি। কার থেকে শিখছি? অমুক স্যার থেকে শিখছি। এটা যেন কেউ বলতে পারে আমার এইটা অ্যাচিভমেন্ট। আমার প্রত্যেকটি স্টুডেন্ট যারা বের হয়ে গেছে তারা বের হওয়ার মতো হয়েছে, আর যারা হতে পারে না তারা দুর্ভাগ্য, হতে পারেনি। তো আমি চাই যখন শেষ করে যাবেন কিছু হয়তো বা শিখে যান। আপনাদের কোর্স ফি কত এটা আমার দেখার বিষয় না, বিষয় হচ্ছে আপনারা এখানে আসছেন, আমার সাথে পরিচয় হয়েছে, আমার থেকে কিছু নিয়ে যান, ঠিক আছে? এখান থেকে সাবলাইম। তো আপনারা কি করবেন, এই সাবলাইম আমরা কোড করার জন্য আপনারা জাস্ট লিখবেন সাবলাইম টেক্সট ডাউনলোড, তাহলে আপনাদের ডাউনলোড পেজে নিয়ে যাবেন। এখানে আসবেন, এখন না, এখন না, যখন আমি ক্লাস নিব তখন কেউ কিবোর্ড মাউসে হাত দিবেন না, সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন। যখন আমি প্র্যাকটিসের সময় দিব তখন সবাই কিবোর্ড মাউসে হাত দিবেন, ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে দেখেন সাবলাইম টেক্সট ডাউনলোড দিলাম, এখানে ক্লিক করবেন, আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনারা এই যে উইন্ডোজ 64 বিট এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে এটা তো জানেন সবাই নাকি? সফটওয়্যার ইনস্টল করতে পারেন সবাই? আচ্ছা, সো এটা আমি দেখাচ্ছি না। আমরা যদি এখান থেকে সাবলাইমটা ওপেন করি, দেখেন আমরা এখানে সাবলাইম আছে তাই ডাউনলোড করছি না। আমি যদি এখান থেকে সাবলাইমের উপরে ক্লিক করি তাহলে হয়তো এখানে সাবলাইমটা আসছে, ঠিক আছে? যখন সাবলাইম ওপেন করবেন তখন হয়তো আপনার এখানে এরকম আসবে। এখানে আপডেট চাচ্ছে, আপডেট আমি দেবো না। একটু ওয়েট করেন, একটু হ্যাং করছে তো, ছেড়ে দিবে। তো আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের কোড এডিটর, যখন আমরা এটাকে ওপেন করব তখন এটা আমাদের এরকম আসবে, ঠিক আছে? আপনাদেরও এরকম আসবে। তো এখানে কিছু যেগুলো আছে এগুলো আমরা কেটে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। তো সবসময় চেষ্টা করবেন যখনই কোনো কোড করবেন বা প্রজেক্ট করবেন তার জন্য এখানে আসবেন, রাইট বাটন প্রেস করবেন। আগে ফোল্ডার বানাইতে হয়, রাইট বাটন, দেন হচ্ছে নিউ। এগুলো তো পারেন, ফোল্ডার মোল্ডার কীভাবে বানাতে এগুলো তো জানেন। জাস্ট এই ফোল্ডার, এখানে আমি লিখলাম ফার্স্ট ক্লাস, আপনাদের যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট ক্লাস যেটা আমি এখানে রাখবো না, এটা আমি কাট করে আমার পেন ড্রাইভে নিয়ে নিচ্ছি, কারণ শেষে যেন আমাকে এটা মুভ না করতে হয়। HTI না, স্কিলের আপনাদের ব্যাচ, রাইট বাটন প্রেস করলাম, এখানে আমাদের নিউ, আমরা আপনাদের জন্য একটা নতুন ব্যাচ করি। HTI ব্যাচ নাম্বার কত আমাদের? 2142। কি বার? থার্সডে, থার্সডে একটা। তো আমরা আপনাদের একটা ফোল্ডার করে নিলাম আপনাদের ব্যাচের জন্য, এখানে আমরা আমাদের সমস্ত ক্লাসগুলো রাখবো। তো আমরা আমাদের আজকে ফার্স্ট ক্লাসটা আমরা এখানে রাখছি। এখানে একটা ফোল্ডার করলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হইতে পারে, ডাজ নট ম্যাটার, কিন্তু আমি কি করলাম, ফোল্ডার বানালাম। ফোল্ডার বানানোর পরে এই ফোল্ডারের মধ্যে ঢুকে আমি এখানে ফাইল বানাবো। ফাইল, রাইট বাটন প্রেস করব, এখান থেকে একটা অপশন আছে নিউ, নিউ থেকে একটা অপশন আছে আমার টেক্সট ডকুমেন্ট। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি যেটা নেব সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এটার উপরে ক্লিক করলাম। এখন এটা এক্সটেনশন কি আছে কেউ বলতে পারবেন? এটার এক্সটেনশন হচ্ছে txt। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এখানে আমি বললাম একটা নাম দিলাম ইন্ডেক্স। এখন প্রশ্ন হতে পারে ইন্ডেক্স কেন দিলেন? ইন্ডেক্স একটা HTML এর ওয়ার্ড, তাই দিয়েছি। আপনার যা ইচ্ছা দিতে পারেন, আপনি এখানে আপনার নামও দিতে পারেন, নো প্রবলেম। ফাইলের নাম যা কিছু হইতে পারে, নো সমস্যা নেই। এরপরে ডট, ডটের পরে আমাদের এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন কি দিব? HTML। আমাদের কাজ হচ্ছে এইটা, এখানে আমরা বলবো HTML। তো দুইবার এন্টার করবেন, আমি এটা হয়তো দুইবার করে ফেলছি, আপনারা দুইবার এন্টার হিট করবেন তাহলে এটা চলে আসবে। এখন এই যেটা আসে এটা কি ওয়েব ব্রাউজার না? এখন যেটা ওপেন করে কোথায় ওপেন হবে? গুগল ক্রম ওপেন হবে। আমি রাইট বাটন প্রেস করলাম, বললাম ওপেন, এটা দেখবেন গুগল ক্রমের মধ্যে ওপেন হয়েছে, ঠিক আছে? কিন্তু এখন আমি এখানে কিছু করেছি তাই এটা ব্ল্যাঙ্ক। যাই হোক,
তো এর আগে যারা কোড করেছেন তাদের এটা কম্পিউটারে হবে, যারা এটা করেন না তাদের হবে না, তাদের জন্য অল্প একটু কাজ করতে হবে। এটার জন্য আমরা এটা কেটে দিলাম। আমরা এখান থেকে আসবো কন্ট্রোল প্যানেল, এটা সবার পিসিতে থাকে, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল, এখানে আসার পর যদি কারো উইন্ডোজ 7 হয় তাহলে আসবে ফোল্ডার অপশন, যদি কারো উইন্ডোজ 7 হয় তাহলে আসবে ফোল্ডার অপশন, যদি কারো উইন্ডোজ 10 হয় তাহলে আসবে ফাইল এক্সপ্লোরার অপশন, ঠিক আছে। এখানে আমার উইন্ডোজ 7 তাই এখানে আসছে ফোল্ডার অপশন, এখানে ক্লিক করলাম। এখানে একটা অপশন আছে আমাদের ভিউ থেকে আমাদের এখানে একটা ফাইল আছে, দেখেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা আপনার কম্পিউটারে টিক দেওয়া থাকবে। দেন হচ্ছে অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। এখন যদি আপনি আপনার সাইটে এসে এখানে আপনি এসে করবেন কি, এরকম করবেন, রাইট বাটন, নিউ, টেক্সট ডকুমেন্টে আসবেন, সরি রাইট বাটন প্রেস করবেন, নিউতে আসবেন, নিউতে আসার পরে আপনারা সবাই টেক্সট ডকুমেন্টে আসবেন, আসার পরে সবাই বলবেন index.html এরকম লিখবেন। লেখার পরে দেখবেন পরে এটাতে কোড করবেন, দেখবেন কোনো কোড হচ্ছে না। কেন হবে না বলতে পারবেন? কারণটা এই ফোল্ডারটা এখনো txt ফরম্যাটে আছে, আমার এখনো ইন্ডেক্স ফরম্যাটে হয় নাই, কারণ হচ্ছে এটার এক্সটেনশনটা এখনো হাইড করা। আপনি এই হাইটটাকে উঠাই দেবেন। এখানে এসে আমি ফোল্ডার অপশনে আসলাম, এখান থেকে ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, অ্যাপ্লাই, ওকে, দেন হচ্ছে কেটে দিলাম। এখন দেখেন যে এটা শেষে কি আছে, শেষে txt আছে, যার কারণে আপনার এই ফাইলটা হবে না, ঠিক আছে। সো যারা কোড করেন নাই তাদের এই প্রবলেমটা হতে পারে, সো আপনি এই প্রবলেমটা সলিউশন করে নেবেন। তো আমরা এখানে একটা ফাইল করলাম, তাই তো, index.html, এটা কেটে দিলাম। এখন আমরা এই ফাইলটাকে ওপেন করবো কোথায়, আমাদের কোডে। এখানে আসলাম ফাইল, এখন আমরা কি ক্রিয়েট করছি বলেন তো, আমরা কি বানাইছি, একটা ফোল্ডার বানাইছি। সো এখান থেকে আমরা যাব ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করলাম। দেন আমরা কোথায় ক্রিয়েট করেছি, আমাদের পেন ড্রাইভে। তো এখান থেকে কোনটা জানো, এটা, আচ্ছা এই ফার্স্ট ক্লাসটাকে আমি এটাকে ধরলাম, ধরে এখান থেকে সিলেক্ট ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি, আগের যে ফোল্ডারটা ছিল এটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। আর এখানে আমার এখন এখানে যে আছে, এখানে যদি এখন কোড করেন হবে না, কোড করতে হবে আমার, এইটা হচ্ছে ফোল্ডার, আর এই ফোল্ডারের যে ফাইলটা আছে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো ফাইলের উপরে ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা অপশন আছে index.html, দেখা যায়। তো আমরা এটাকে কেটে দিলাম, আগেরটার দরকার নেই, এটাতে কাজ করব। তো এই হচ্ছে আমার সেটআপের ফাইল, আমার সেটআপ করা কমপ্লিট। এখন আমি যেই কাজটা করব, আমি এখানে কাজ করব আর এখানে আউটপুট দেখব, ঠিক আছে। তো আমরা এখানে যদি কিছু লেখেন, দেখেন আমি যদি এখানে লিখি যে কেমন আছেন সবাই, এটা কি আসবে? হ্যাঁ আসবে? আসবে না। চলেন দেখি, এখানে আসলাম, রিলোড, আসছে, দেখেন এই যে কেমন আছেন সব, এটা আসছে। সো এটা আসবে, এটা সাবলাইমে আসবে, অন্যটা আসবে না, ঠিক আছে। সো অবাক হওয়ার কিছু নাই, এটা সাবলাইমে আসে। তো যাই হোক, এটা কেটে দিলাম। তো এটা যদি সাবলাইমে লেখেন, সাবলাইমে এটা সাপোর্টেড, সাবলাইমে ট্যাগ ছাড়া লিখলেও আসে। তো যাই হোক, তো আমরা এভাবে লিখবো না, আমরা হচ্ছে প্রফেশনাল ভাবে কাজ শিখতেছি, তাই না। তো এটাকে কি বলে বলেন তো, সবাই বলেন এটাকে কি বলে? কি অবস্থা, আপনারা কি পড়াশোনা করেন নাই নাকি? এটাকে কি বলে? এটাকে লেস দ্যান বলে। আপনারা পারেন না এটা। তো এখানে আমরা এটা লেস দ্যান নিলাম, এখন এখানে কিছু লিখবো, মনে করেন ট্যাগ নেম, আমি এখানে লিখলাম ট্যাগ নেম, এটাকে গ্রেটার দ্যান দিয়ে ক্লোজ করলাম। এই পুরোটাকে মিলে এটাকে বলে ওপেনিং ট্যাগ। এটা কি ওপেনিং ট্যাগ। HTML এ ট্যাগ কয়টা, প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন হচ্ছে HTML এ ট্যাগ কয়টা ভাইয়া? প্রশ্ন, এটার উত্তর হচ্ছে HTML এ প্রায় 150 প্লাস ট্যাগ আছে, 150 প্লাস। এখন প্রশ্ন হতে পারে সবগুলো ট্যাগ কি আমাদের লাগবে? এর উত্তর হচ্ছে না, প্রয়োজন নেই। কারণ ওয়েবসাইট করার জন্য 30-40টা ট্যাগ জানলেই এনাফ, এর থেকে বেশি লাগে না। তো এখানে আমরা কি করলাম, একটা ট্যাগ নিলাম যার নাম হচ্ছে ট্যাগ নেম, ট্যাগের নাম হচ্ছে ট্যাগ নেম। এরপরে আমরা এটা আবার কি নিলাম, লেস দ্যান, দেন এটাকে ক্লোজ করলাম। এখন আমার ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজ ট্যাগ। এখন ওপেনিং ট্যাগ আর ক্লোজ ট্যাগের মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য দেখেন তো,
ওপেনিং ট্যাগের মধ্যে আমাদের একটা কোনো স্ল্যাশ নাই, কিন্তু ক্লোজিং ট্যাগের মধ্যে আমাদের একটা স্ল্যাশ আছে। এখন যদি এখানে আমরা কিছু লিখি, এখন এখানে লেখেন কেমন আছেন সবাই। এই যে লেখাটা লিখলাম, এখানে আসলাম, আমার সাইটে এসে এখানে রিলোড, এখানে লেখাটা এখন আসছে। এইটা হচ্ছে আমাদের HTML এর ভাষা। HTML এর ভাষায় আমরা এটা লিখলাম। তো আপনি যখন কিছু লিখবেন তখন অবশ্যই মনে রাখতে হবে HTML কোনো না কোনো ট্যাগের মধ্যে এটাকে ইউজ করতে হবে। যদি আমি ট্যাগ ছাড়া এটাকে ইউজ করি তাহলে এটা আসবে না। যেমন ধরেন আমি তখন একটা ট্যাগ ইউজ করছি, তাই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ওপেনিং, এটা ক্লোজিং, তাই না? কিন্তু সাধারণ কি একটা ট্যাগ হয়? একটা পেজ একদম একটা প্রজেক্ট দেখাই আপনাদের, মনে করেন আপনাদের আমার একটা প্রজেক্ট দেখাই, প্রজেক্ট নোটপ্যাডে প্র্যাকটিস করা বেটার, কারণ এখানে যদি আমরা কেমন আছেন ডিরেক্ট লিখে চলে আসতো, ভুলেইলো তো হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। প্রজেক্ট, এখান থেকে কমপ্লিট প্রজেক্টের যে কোনো একটা প্রজেক্ট আমি ওপেন করি। যেমন এখানে একটা প্রজেক্ট আমি ওপেন করলাম, সরি, এখান থেকে আমি ইন্ডেক্স একটু চাই। দেখেন তো আপনার ফাইলে এইরকম কোড হবে, HTML এর এরকম কোড করতে হবে, HTML কোড। এই যে দেখেন CSS কোড, যখন CSS করবেন তখন CSS এরকম কোড করতে হবে, ঠিক আছে? তো এরকম 1000, এখানে তো মাত্র 700 CSS আছে, এটা কোনো ফ্যাক্টর না। যখন বড় প্রজেক্ট করবেন মিনিমাম যদি হয় তাহলেও 5000 করতে হবে। তো এই বিষয়গুলো এরকম করে আসলে যখন প্রজেক্ট করবেন তখন আসলে কিভাবে বুঝবেন এত ট্যাগের মধ্যে আমার এই ট্যাগের ওপেনিং কই ক্লোজিং কই, কিভাবে বুঝবেন? এটা একটা টেকনিক শিখাই দিচ্ছি, ওয়েট করেন। এটাকে আপাতত রিমুভ ডিলিট করে দিই, এটা দরকার নাই। আমার কি এখান থেকে ইন্ডেক্স গেল দেখি, এই যে যাই হোক, আমার এটাকে আমি রিমুভ করে দিই, আমার এখানে এটা লাগবে না, এটাকে আমি আপাতত রিমুভ ফর্ম প্রজেক্ট করলাম, রাইট বাটন রিমুভ ফর্ম প্রজেক্ট, এটা এখন দরকার নেই। সো আমরা কাজ করতেছি আমাদের ইন্ডেক্সে, তাই তো? এখানে সাবলাইম বা অন্য যখন কোড করবেন তখন বুঝতে পারবেন, যখনই এই ট্যাগের উপর ধরবেন দেখুন নিচে একটা দাগ আসছে না? কিন্তু যদি ক্লোজিংয়ে ভুল করেন তাহলে দাগটা আসবে না। এটা একটা শর্টকাট। যদি কখনো কোনো ট্যাগের উপরে ধরার পরে যদি দেখেন নিচে কোনো দাগ আসছে না, তাহলে বুঝে নেবেন এটার ক্লোজিং নাই। আর যদি এটা আমার হয়তো বা ক্লোজিং থাকে তাহলে অবশ্যই আমার এটা আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা শর্টকাট। তো আমরা এখানে জাস্ট একটা ট্যাগ নেম নিলাম, তাই তো? ট্যাগ নেম। এখন আমরা হয়তো বা আজকে যেটা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে HTML হেডিংস। HTML হেডিংস কটা কেউ বলতে পারবেন? HTML হেডিংস হচ্ছে 6টা, H1, H2, H3, H4, H5, H6। এখানে যদি আমি একটা H1 লিখি, H1 লিখলাম, লেখার পরে আমি একটা H1 লেখার পরে জাস্ট এখানে যদি কিছু একটা লিখি, আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড, দেখেন তো ট্যাগ নেমের মধ্যে যেই লেখাটা লিখছি আর হেডিং এর মধ্যে যেই লেখাটা লিখছি লেখা দুটো সেম। তাহলে হেডিং মানে কি? হেডিং মানে হচ্ছে লেখাটা বড় আসবে। হেড মানে কি বলতে পারবেন? মাথা। হেড মানে হচ্ছে মাথা। তো মাথা কোথায় থাকে? উপরে। তো হেডিংস কখন ইউজ হতে পারে? হেডিং আমার কন্টেন্টের টাইটেল, ইমেজের টাইটেল, ভিডিওর টাইটেল বা হচ্ছে কোনো কার্ডের টাইটেল, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন একটা ওয়েবসাইটে যাই, এখানে যদি যাই prothomalo.com, নাম শুনছেন সবাই? এখানে খবর পাওয়া যায়। প্রতিদিন সকালে ঢুকবেন, ঢোকার পরে এখানে 10 মিনিট খবর বলবে, ঠিক আছে? যেই দেশে থাকতেছেন সেই দেশের খবর নিতে হবে না। দেশ যে চুরি হয়ে যাচ্ছে জানেন এটা? সো চুরির রড আমাদের আটকাইতে হবে। এখান থেকে যে কোনো একটা নিউজকে আমি ওপেন করলাম, নাইমের মৃত্যু, নটরডেম শিক্ষার্থীর সড়ক, মানে শিক্ষার্থীরা সড়কে, ক্লিক করলাম। সো এখানে একজন মানুষ মারা গেছে। সো এটা আমি জানতাম না, মাত্র দেখলাম, এটার আন্দোলনটা আমি দেখি নাই। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ ডিটেলস আছে, যে নিচে আছে, এটা এখন পড়ার সময় না, এখন ক্লাস চলতেছে। সো এই যে এখানে একটা লেখা আছে না, নাইমের মৃত্যু, নটরডেম শিক্ষার্থীরা সড়কে, এই লেখাটা এখানে বড় কেন আসলো? কেমনে বুঝলেন? H1 আন্দাজে বলে দিচ্ছেন। চলেন আরো কিছু হেডিংস এখানে দেখাই, তারপর দেখাবো। এটা পাঠিয়ে নিলাম 6টা। এখানে আমি বললাম এটা হচ্ছে আমার 2,
এটা 4 নাম্বার ক্লাসে, এখন দেখে লাভ নাই। যত শর্টকাট আছে 4 নাম্বার ক্লাসে শেখাবো, এর আগে কোনো শর্টকাট শেখানো হবে না, ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে কষ্ট করে হাত দিয়ে লেখেন। আমি যেদিন কোডিং শুরু করছি এটা কি আমিও পারতাম? আজকে 10 বছর পর আমি পারতেছি, তো আপনারা পারবেন, চিন্তা করেন না। সেভ করলাম, সাইটে আসলাম, আমি আমার এখানে আসলাম, এখানে এসে আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবেন এখানে 6টা হেডিং আসছে। একটা হেডিং এর সাথে অন্য হেডিং এর কোনো ডিফারেন্স আছে? মনে রাখবেন H1 এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, সব থেকে বড় হবে, সব থেকে বোল্ড হবে। যখন 2 তে আসবো তখন তার থেকে একটু ছোট হবে, তার থেকে একটু বোল্ড কমে যাবে। এখানে যে নাইমের মৃত্যু এই লেখাটার মধ্যে কি আছে আমি একটু চেক করে চলেন। রেসপন্সটা বন্ধ করে দিচ্ছি, রেসপন্সের দরকার নেই, কোড ফাইলটা একটু বড় করে দিই। এখানে দেখেন নাইমের মৃত্যু নটরডেম শিক্ষার্থীর সড়কে, এটা কোথায় আছে দেখছেন? এই একটা H1 এর মধ্যে। আপনাদের যে ঝড়ে বক মারছেন এটা লেগে গেছে, ঠিক আছে? তো এখানে একটা H1 দেওয়ার কারণে লেখাটা বড় হয়েছে, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন যে আসলে হেডিং কোথায় ইউজ হয়। আচ্ছা, যাই হোক, এরপরে এর নিচে কিছু কন্টেন্ট আছে, দেখেন এই যে যখন নিচে আসবেন তখন এই নিচে বিস্তারিত আছে না, এখানে কিছু বিস্তারিত আছে না, এই যে 1:45টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে গেছে, হ্যান ত্যান অনেক কিছু। আমি এটাকে একটু কপি করি, Ctrl+C। এখন এটাকে কপি করলাম, কপি করে হয়তোবা আমি আমার এটাকে আপাতত কেটে দিই, এটা আমার দরকার নাই, এটাও কেটে দিলাম, ডিলেট। এখানে বাকি এগুলো সব কেটে দিই, এগুলো আমার দরকার নেই। এখানে এরপরে আমি চাচ্ছি এটা আমার টাইটেল থাকবে, ঠিক আছে? টাইটেলের নিচে আমি একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের জন্য আমাদের পুরো প্যারাগ্রাফ লেখার দরকার নেই, পি ট্যাগ লিখবো। পি ট্যাগের মধ্যে ওই প্যারাগ্রাফটাকে রেখে দিলাম, ঠিক আছে? আর টাইটেলের মধ্যে ওই টাইটেলটা নিয়েছি। সেভ করলাম, ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন সাবলাইমে কিছু করার পরে এখানে যা কিছুই চেঞ্জ করবেন এরপর যে Ctrl+S দিতে হবে, সেভ করতে হবে। সেভ ছাড়া আসবে না, আসবে কোনটায় আসবে? ব্র্যাকেট সফটওয়্যারে সেভ করা লাগে না, VS করে সেভ করতে হয় না, তো ওগুলো আরো পরে, এখন না। এখানে আসবেন রিলোড, আমাদের টাইটেল আসছে নাইমের মৃত্যুতে নটরডেম কলেজ, এটা আর হচ্ছে আউটপুট আসছে এটা, নিচে প্যারাগ্রাফ আসছে এটা। এই লেখাটা কি সেন্টারে আছে? নাই, চলেন এটাকে সেন্টারে নেই। হ্যাঁ, সেন্টারে আছে? নাই। এখানে H1টাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে Ctrl+X, এখানে একটা সেন্টারটাকে ইউজ করব, তার মাঝখানে H1কে দিয়ে দিলাম। সাইটে আসলাম, এখানে এসে এটাকে রিলোড, সেন্টার আসছে, সেভ হবে করে। এটা সেন্টারের মধ্যে H1টাকে ইউজ করেছি। আমার মূল কন্টেন্ট কোনটা? নাইম না? নাইমের আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই। এখানে এই যে নাইমের যে কন্টেন্ট আছে এটা কার মধ্যে আছে? H1 এর মধ্যে। আপনি মনে করবেন এই নাইম মানে হচ্ছে একটা H1, নাইমটা কি H1। এখন যদি আমি H1কে সরাই তাহলে নাইম সরে যাবে না? আমি এখন সরাবো করে এই যে পিটাকে যদি আমি যে কোনো কিছু করতে চাই, এটাকে বড় ছোট করি, তাহলে আমি পি কে ধরলে বাকিগুলো কাজ করবে না? আপনি মনে করবেন আপনার মনে রাখতে হবে পি, আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনার মনে রাখতে হবে H1, আপনি কাজ করবেন H1 এ কাজ করলে এটা এমনি কাজ করবে, কারণ এইটা তো H1 এর মধ্যেই আছে, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা H1টাকে সেন্টারে নিতে চাচ্ছি না, তাই H1টাকে সেন্টারের মধ্যে রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? হেডিং আর প্যারাগ্রাফ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, আরেকটা পি। এখন আপনি প্যারাগ্রাফ কোথায় পাবেন? যেমন আমি যদি এখানে কিছু প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই, তার জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে লরেম ইপসাম। এখানে প্যারাগ্রাফ পাওয়া যায়, আপনারা এখানে আসবেন, এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমরা এখান থেকে কিছু প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। Ctrl+C কপি করলাম, সাইটে এসে এটাকে পেস্ট করলাম। এখন যদি আমি আমার এখানে এসে যদি এটাকে রিলোড করি তাহলে দেখুন নিচে আমাদের কিছু প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্যারাগ্রাফকে আউটপুট করার সিস্টেম, কিন্তু এই প্যারাগ্রাফকে অনেক ধরনের স্টাইল করা যায়, যেটাকে HTML ফরম্যাটিং বলে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে HTML ফরম্যাটিং।
চলেন HTML ফরম্যাটিং করি। যেমন এটা যদি আরেকটু ভালোভাবে বুঝে, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড, তো এখানে এসে আমরা আমাদের ওই প্যারাগ্রাফটাকে পেস্ট করলাম। এখানে যে লেখাগুলো আছে আপনি চাইলে এই লেখাগুলোকে এই যেরকম বোল্ড করা যায় না, আন্ডারলাইন করা যায় না, ইটালিক করা যায় না, তারপর হচ্ছে মার্ক করা যায় না, এই কাজগুলো HTML দিয়েও করা যায়। আমরা HTML দিয়ে করবো, কিন্তু HTML এ এভাবে শর্টকাট নাই। HTML এ যা কিছু করতে হয় কি দিয়ে করতে হবে? কোড দিয়ে। আমি চাচ্ছি আমার এই ইফসাম থেকে এই ডামি পর্যন্ত আমার হয়তো বা বোল্ড হবে। আপনাদের ক্লাসটা লেট হলে কারো সমস্যা আছে? আধা ঘন্টা যদি বেশি হয়, দুইটা, আমি যদি 3টার দিকে শেষ করি, কারো সমস্যা হবে? হ্যাঁ, আপনার আড়াইটায় চলে যেতে হবে? আচ্ছা, আপনারা বেরোতে হবে? আচ্ছা, চাচ্ছিলাম আমাকে আরো কিছু কন্টেন্ট দেখানোর জন্য, তাই বললাম লেট করলে সমস্যা আছে কিনা। আচ্ছা, আমি করতে থাকি, তারপর যার প্রবলেম থাকে তারা চলে যান, ক্লাস ভিডিও আছে দেখে নেবেন। তো আমরা যাচ্ছি আমাদের ইফসাম থেকে এই পর্যন্ত বোল্ড করব, তাহলে এখানে একটা বি ট্যাগ নিব, বি ট্যাগ, সরি, বি ট্যাগ। এখন আমার বি ট্যাগের এটা হচ্ছে ওপেনিং। এখন আমি যতটুকু পর্যন্ত এটাকে বোল্ড চাচ্ছি, আমি এখান থেকে যতটুকু পর্যন্ত বোল্ড চাচ্ছি ওইখানে আমি ক্লোজ করব। এখানে আমি বি ট্যাগের ক্লোজ করলাম। এখন দেখবেন আমার ইপসাম থেকে ডামি পর্যন্ত লেখাটা বোল্ড হয়ে যাবে। আমি আমার আউটপুটে আসি, এখানে সে রিলোড, বোল্ড হয়েছে। তো আমার যেখানে আমি ক্লোজ করব সেটা ওই পর্যন্ত আমাকে বোল্ড দিবে। আমি যদি চাই এই থেকে এই পর্যন্ত লেখাটা আমার আন্ডারলাইন হবে, তাহলে আমি এটাকে ইউ দিব। ইউ ট্যাগের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ সেভ করলাম। দেন আমি যদি আমার সাইটে আসি, এখানে রিলোড দিই, তাহলে দেখবেন আন্ডারলাইন হয়ে গেছে। দেন আমি যদি চাই এই লেখাটাকে আমি হয়তোবা এখান থেকে এই পর্যন্ত আমি চাচ্ছি লেখাটা হয়তোবা ইটালিক হবে, তাহলে আমরা এখানে আই ট্যাগ ইউজ করবো, তার মাঝখানে এটাকে দিয়ে দিব। এখন যদি সাইটে আসি, এখানে যদি রিলোড করি, তাহলে দেখবেন এটা ইটালিক হয়ে গেছে। এই যে এটা দেখা যায়, লেখাটা ইটালিক হয়ে গেছে। দেন আমি যদি চাই এই লেখাটা হয়তোবা ডেল হবে, ডিলেট, অবশ্যই হবে, হ্যাঁ আসবেন, দেখাবো, সমস্যা নাই। এখানে আমি একটা ডেল ট্যাগ ইউজ করলাম, তার মাঝখানে এটাকে দিয়ে দিলাম, দেখবেন লেখাটা ডিলেটের মতো একটা স্টাইল আসবে। আসছে, দেখেন লেখার মধ্যে একটা দাগ পড়ে গেছে। ওকে, কিছু সিমিলার ট্যাগ আছে, যেমন বোল্ড ট্যাগ, এরকম কিছু সিমিলার ট্যাগ আছে। আমি বলেছিলাম যে 150 ট্যাগ আছে, 150 ট্যাগের মধ্যে কিছু সিমিলার ট্যাগ আছে। যেমন আমি যদি এতটুকুকে বোল্ড করতে চাই, আমি যদি বলি স্ট্রং, দেখবেন ওই লেখাটা বোল্ডের মতো বোল্ড হয়ে গেছে, দেখা যায়। এরকম অনেক কিছু সিমিলার ট্যাগ আছে। যেমন আমি যদি আবার কোডিং আসি, এখানে এটাকে যদি আমি বলি, যেমন এটাকে যদি আমি বলি ইনসার্ট, আইএনএস এর ফুল মিনিং হচ্ছে ইনসার্ট ট্যাগ, একটা ইনসার্ট দিলাম, দেখবেন এই লেখাটা আমাদের আগের ট্যাগের মধ্যে হয়ে গেছে, দেখা যায়। এই যে এটার নিচে আন্ডারলাইন আসছে। দেন আমি যদি চাই, মনে করেন ইনসার্ট না, এখানে একটা এমফেস ট্যাগ ইউজ করব। হ্যাঁ, আমরা যদি এখানে এমফেস ট্যাগ ইউজ করি, সেটা দেখবেন ওই যে আমাদের ইটালিক হয়ে গেছে। এখানে আসলাম, রিলোড, ইটালিক হয়েছে। এখন ইটালিকটা বোঝা যাচ্ছে না, এটাকে কি করব, এই ইটালিকের মধ্যে মার্ক ইউজ করব। আপনি যেটা বললেন একটু আগে, সেটা দেখাচ্ছি। এই পুরো ইটালিকটা একটাকে ধরলাম, এখানে আমরা বললাম মার্ক, এই মার্ক ট্যাগের মধ্যে ইটালিককে রেখে দিলাম। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, দেখা যায় ওই ইটালিকটাকে আমার এখন মার্ক হয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। দেন আমরা যদি চাই এখানে সিএসএস, আচ্ছা এটা তো ভুলে গেছি। তো আমরা এখানে মার্ক ইউজ করলাম, তাই না? মার্ক দেওয়ার পর আমি কোনো কালার দিচ্ছি, এখানে কোনো কালার দিয়েছি, তো এটা ব্লু কেন আসলো? এটা তো রেডও আসতে পারতো। ও স্যার, ইয়েলো আসছে, তো ইয়েলো কেন আসলো? এটা তো রেডও আসতে পারতো, তাই না? তো ইয়েলো কেন আসলো? হ্যাঁ, কারণ হচ্ছে মার্ক ট্যাগটা হাইলাইট হিসেবে কাজ করে, আর এই জন্য কোনো কিছু হাইলাইট করার জন্য ইয়েলো ইউজ করা হয়। এই জন্য মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। এখন প্রশ্ন দেওয়া হয় ইয়েলোকে কিভাবে লাল করব, সেটা সিএসএস।
এরপরে আরো কিছু কাজ আছে, যেমন মনে করেন আমি যদি এখানে লিখি 1000 লিখলাম, এখন এখানে টিএইচ লিখলাম, এই টিএইচটাকে আমি একটু মার্ক করে দিই পুরোটাকে, এখানে বললাম মার্ক, এর মাঝখানে এটাকে রেখে দিলাম, সাইটে আসলাম, এখানে সেটা রিলোড আসছে 100। এখন এই টিএইচ কি এখানে থাকে, কই থাকে টিএইচ, টিএইচটা উপরে উঠাইতে হবে, আমরা এখান থেকে টিএইচটাকে উপরে উঠাবো, এর জন্য আমরা সাবস্ক্রিপ্ট SUP সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। এটাকে যদি এখন আমি এখানে দিই তাহলে দেখুন লেখাটা উপরে উঠে গেছে। যদি চাই লেখাটা নিচে নামাতে দিতে তাহলে সাবস্ক্রিপ্ট SUB সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড, এটা নিচে নেমে যাবে। ক্লিয়ার? এতক্ষণ যা বললাম এটাকে HTML ফরম্যাটিং বলে। কি বলে? HTML ফরম্যাট। এগুলো মনে রাখতে হবে, আমি এগুলো জিজ্ঞেস করবো, মনে থাকে যেন। সো আমি এগুলো জিজ্ঞেস করবো যখন HTML এর শেষ ক্লাস চলে আসবে, তখন জিজ্ঞেস করবো ফরম্যাটিং কি, হেডিং কি, এইসব জিজ্ঞেস করবো। তো এগুলো হচ্ছে HTML ফরম্যাটিং। HTML ফরম্যাটিং হচ্ছে 8টা, আমরা 8টা HTML ফরম্যাটিং ইউজ করলাম। কিছু কোটেশন আছে, চলেন একটা কোটেশন দেখাই আপনাদের। HTML এর কিছু কোটেশন আছে, যেমন একটা অ্যাবার ট্যাগ নিলাম, অ্যাবার ট্যাগ, এর মধ্যে যদি আমি লিখি WHO, এখন প্রশ্ন দেওয়ার ভাইয়া অ্যাবার ট্যাগের মধ্যে এই টাইটেল কি? মনে রাখবেন এই টাইটেল, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? HTML ট্যাগের, ওপেনিং ট্যাগের মধ্যে যদি কোনো কিছু ইউজ করা হয় এক্সট্রা ফিচারের জন্য, তাহলে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউট বলতে শুধু টাইটেলে যে একটা অ্যাট্রিবিউট তাই না, এরকম অনেক অ্যাট্রিবিউট আছে। যাই হোক, তো এই টাইটেলের মধ্যে যদি আমি WH এর ফুল মিনিং কি? আমি এখানে WH টাকে আউটপুট করলাম, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা আমি ভেতরে রাখলাম। এটাকে সেভ করেন, দেখেন কি হয়। এখানে আসলাম, এখানে সে রিলোড, এখন এই WHO আসছে না, এখানে মাউস ধরেন, দেখেন আপনাকে বলতেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার ফুল মিনিং বলে দিচ্ছে আপনাকে, ঠিক আছে। এরকম অনেক কাজ আছে, এরকম অনেক কাজ করা যায়, যেগুলো ক্লাসে যদি প্রয়োজন হয় দেখাবো, সমস্যা নেই। তো আপাতত আমাদের ফার্স্ট ক্লাসে যতটুকু টপিক এটাকে শেষ করি। এটা কিন্তু HTML হেডিংস না, এটাকে কি বলে? এটা হচ্ছে আমাদের HTML কোটেশন, এটাকে বলে HTML কোটেশন। আর এটা যেটা করলাম এটা হচ্ছে HTML ফরম্যাটিং। আচ্ছা, যাই হোক, তো এখানে যা কিছু করলাম এটা হচ্ছে কোড করার সিস্টেম না, এভাবে কোড করে না, চলে না। কোড কিভাবে করে সেটা দেখি। এগুলো সব কেটে দিলাম, এখানে এটাকে কন্ট্রোল অল্টার এতটুকু কন্ট্রোল অল্টার করার লাভ নেই, আমি এখান থেকে এতটুকু ধরলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল অল্টার সব ডিলিট। এতক্ষণ যা করলাম এটা কোনো কোড করার ওয়ে না, এভাবে কোড করে না, কোড করার প্রফেশনাল ওয়ে শিখবো। তো সবসময় মনে রাখবেন, আমরা এখন কোন পেজে কাজ করতেছি, HTML না, তাহলে আমাদের এখানে প্রথমে একটা HTML ট্যাগ লাগবে। আমাকে দেখে সর্বপ্রথম আপনাদের কি মনে হয় বলেন তো? সর্বপ্রথম কি মনে হয়? একজন মানুষ। এইটাই উত্তর চেয়েছিলাম। মনে রাখবেন, যে কোনো একটা অপরিচিত হোক, সর্বপ্রথম দেখে কি বুঝি? সে একজন মানুষ। বিল গেটস হোক আর একজন সাধারণ মানুষ হোক, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? বিল গেটসের কি হাত 4টা? তবে ওর যা টাকা আছে চাইলে আর 2টা বাড়াই নিতে পারে, কিন্তু ও সেটা করবে না। তবে সেটা হচ্ছে এক্সট্রা, সেটা আলাদা, সেটা ওর টাকা আছে তাই করছে। তো HTML, তবে মনে রাখবেন HTML যখন আমরা করব তখন রুট হিসাবে HTML, আমি যত কিছু করব, আমার একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, যাই হোক, এই যে ওয়েবসাইট প্রথম আলো বা এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যত কিছু আছে সব হচ্ছে HTML এর মধ্যে। HTML 2 ট্যাগের মধ্যে, এর বাইরে কিছু নাই, ঠিক আছে। সো আমরা একটা HTML ট্যাগ নিলাম। এখন আমি যে মানুষ, এটা কিভাবে বুঝলেন? সর্বপ্রথম কেমন হাতের দিকে তাকাইছেন? সর্বপ্রথম মানুষের মাথা থেকে বোঝা যায় যে আমি হচ্ছে অমুক, তাই না? মনে করেন যেই হয়, আমি মনে করেন এখন তো আমাকে চিনছেন, তাই না? এখন যদি আমি রাস্তা দিয়ে যাই, আমাকে কিভাবে বুঝলেন আমি আপনার স্যার? আমার ফেস, তাই তো? আমার ফেসটা আছে কোথায়? মাথার মধ্যে। তাহলে এই HTML এর একটা মাথা আছে, ঠিক আছে। ওই মাথাটা দিতে হবে, মাথা না দিলে বোঝা যাবে এনিকে মাথা নেই। এখন মাথা থেকে কি বুঝলেন আমাকে? আমার নাম হচ্ছে মিরাজুল খান, তাই তো?
এখন তার জন্য কি লাগবে? টাইটেল। এখন টাইটেল কই থাকে? মাথার মধ্যেই তো, মাথা দেখেই তো চিনছেন নাকি? তো টাইটেল। আমি ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, ওই কবিতার নামটা ভুলে গেছি, গল্পটা ওই যে জুতা নিয়ে, ওই বাসার একটা জুতা থাকে, পরে ওই জুতাটা যখন কৃষক যখন রাজপ্রাসাদে যায় তখন হচ্ছে ভুলে সেই জুতাটা সে চুরি করে নিয়ে আসে না, ওখানে যাওয়ার পরে সে অনিচ্ছাকৃতভাবে নিয়ে আসার পরে সে এটা নিয়ে অনেক ঘটনা হয়, যেমন ওনাকে পরে রাজ দরবারে ডাকা হয়, দেন শাস্তি দেওয়া হয় জুতা চুরির জন্য। ঠিক আছে, ওইটা আরো মজা আছে, মজাটা ভুলে গেছি তাই বলতে পারছি না। আচ্ছা যাই হোক, তো এই মাথার নিচে কি থাকে? বডি। চলেন এখানে দিলাম বডি। এই যে জায়গাটুকু করলাম এইটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। একটা ওয়েবসাইটের মধ্যে এই যা যা দেখছেন এটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে। এখানে যা কিছু দেখতে পাচ্ছি আমরা সবকিছু কোন ট্যাগের মধ্যে? সবকিছু বডি ট্যাগের মধ্যে। একটা ওয়েবসাইটের যত কাজ আছে সব বডি ট্যাগের মধ্যে। তাহলে বলতে পারবেন হেড ট্যাগের মধ্যে কি হয়? হেড ট্যাগের মধ্যে হচ্ছে আমার ওয়েবসাইটে যত লিঙ্ক আছে আমার ওয়েবসাইটে, এটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে ইউজ হবে। মানুষের মাথায় কি থাকে? ব্রেন। আপনার যে হাতটা চলতেছে এটা কিসের কারণে জানেন? আপনার ব্রেনে কিন্তু হিট করে, নাহলে কিন্তু হাতটা চলবে না। তাহলে যে পাগল সে কিন্তু মাথা সবসময় চুলকাইতো না, কারণ হচ্ছে সে যদি ব্রেন কাজ করতো তাহলে সে বুঝতো যে এটা আমার প্রয়োজন হইলে চুলকাবে, প্রয়োজন না হইলে চুলকানোর প্রয়োজন নাই, কারণ তার ব্রেনে কাজ করছে না। তো আপনার ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আপ হবে সেগুলো আমরা হেড ট্যাগের মধ্যে ইউজ করবো। বাকি যত কন্টেন্ট আছে, HTML হোক, CSS হোক, যে কোয়েরি হোক, বুটস্ট্র্যাপ হোক, সব হচ্ছে বডি ট্যাগের মধ্যে। বল। হ্যাঁ, চলে যাবেন কেন? ক্লাস ভালো লাগতেছে না? ও আপনার অফিস চাকরি করেন না? আচ্ছা, তো আর কি করার, আপনি একটা কাজ করবেন, আপনি গ্রুপে তো জয়েন করেনি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি গ্রুপটা খুলে, তো এখানে আমরা এটাকে কি করলাম? প্যারাগ্রাফ অ্যাড করলাম। ঠিক আছে, এখন হয়তো প্যারাগ্রাফের মধ্যে আমরা HTML ফরম্যাটিং ইউজ করেছি, দেন হচ্ছে কোটেশন ইউজ করেছি। এগুলো হচ্ছে আমাদের বডির মধ্যে। মনে রাখবেন ওয়েবসাইটের বাকি অংশ সবসময় বডির মধ্যে ইউজেস হয়। আপনাদের আজকে আর দেখাবো নাকি রেখে দিব? দেখাবো, সময় নাই, 2:30 বাজে ক্লাস শেষ আপনাদের। তবে হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যদি ও আপনাদের একটা লাইন থেকে অন্য একটা লাইন, যেমন মনে করেন আমার এখানে যে লাইনটা ছিল, এই যে লাইনটা ছিল, এই লাইনের মধ্যে আমার এখান থেকে আমি চাচ্ছি লোরেমটা নিচে থেকে স্টার্ট হবে, আমি চাচ্ছি এই লোরেমটা আমি এখান থেকে স্টার্ট করব। তাহলে আমার কি দিতে হবে? ব্রেক করতে হবে না? তাহলে আমি জাস্ট এখানে এসে ব্রেকের জন্য বিআর ইউজ করবো। বিআর, যখন একবার বিআর দিবেন তখন সেটা একবার ব্রেক হবে। আমি যখনই এখানে আসবো দেখবেন একবার এটা নিচে নেমে গেছে, এখানে আসলাম রিলোড, দেখেন একবার নিচে নেমে গেছে। আমি যদি একাধিকবার ইউজ করি তাহলে এটা একাধিকবার হবে। বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, মাথায় রাখবেন, ক্লোজিং ট্যাগ নাই। আমি বিআর 3টা ইউজ করলাম, দেখেন এখানে 3টা আমার নিচে নেমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এন্টারের কাজ করবে। কিন্তু আমি যদি চাই এখানে এই যে মেক এ টাইপ স্পেসম্যান, এখানে এই লেখাটার মাঝখানে আমি স্পেস দিব, স্পেস, তাহলে স্পেসটা কিভাবে কাজ করবে? যেমন মনে করেন আমার এখানে মার্ক কোথায় আছে? এই যেটা, এরপর আমি চাচ্ছি স্পেস দিব। এখন এখানে যদি স্পেস দেন এটা কি কাউন্ট হবে? এখানে এটা আসবে না, কারণ আমরা জানি আমাদের কোড ছাড়া HTML কোনো কিছু বুঝতে পারে না, তো আমাদের কোড বলতে হবে। চলেন আমরা এখানে কোড বলি। আমরা এখানে বলবো and nbsp clone। এইটা আমি একবার বললে একবার স্পেস হবে, যতবার বলবো ততবার স্পেস হবে। দেখেন অনেকবার দিলাম না, এখন দেখবেন আমার এই মাঝখানে এতবার স্পেস হয়ে যাবে। যদি আমি একবার দিই একবারই স্পেস হবে, যতবার দিব ততবার স্পেস হবে। যাই হোক, এরপরে আমাদের আজকে লাস্ট কন্টেন্টটা দেখাই দিই কিভাবে ছবি অ্যাড করবেন। মনে করেন আমি চাচ্ছি আমার এই ওয়েব একটা ছবি অ্যাড করবে, এখানে চাচ্ছি এত কষ্ট করে কোড করলাম, আমার একটা ছবি না থাকলে হয়? তো এখানে আমার একটা ছবি থাকবে। চলেন এখানে আসি, ছবির জন্য আমরা একটা IMG ট্যাগ নিব, IMG ইমেজ। এখানে আমাদের এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি, এগুলো আপাতত নেওয়ার দরকার নেই। জাস্ট ইমেজের একটা ট্যাগ নিব, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নেই। প্রথম ট্যাগের মধ্যে আমরা একটা সোর্স নিব, SRC, ক্লন দিব, দুইটা ইনভার্টেড কমা ইউজ করবে। এই যে সোর্স ইউজ করলাম এটাকে কি বলে? এটাকে বলে অ্যাট্রিবিউট, মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে হয়, কখনোই ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজেস হয় না। এখানে আমরা ছবি নেব, চলেন ছবি নিয়ে আসি। এখানে আসলাম, সার্চ করলাম, যেমন আমাকেই সার্চ করি,
তো এখান থেকে ছবিতে আসি, ইমেজ। এখান থেকে হয়তো বা যে কোনো একটা ছবি নিব, যেমন এটা কি নেই, এটা একটা কোডের ছবি, এটা নেই। রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। ছবি দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আগেও অনলাইন নিয়ে দেখাচ্ছি। ওপেন কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, এখানে আসলাম, এই সোর্সের মধ্যে ইমেজটাকে দিয়ে দিব। জাস্ট ওই লিঙ্কটাকে সোর্সের মধ্যে দিয়ে দিব। এখন আপনি আপনার সাইটে রিলোড দেন, দেখবেন একটা ছবি চলে আসে, দেখা যায়। এখন প্রশ্ন দেবো ভাই, এখানে এখানে তো কোডিং এর ছবি আসলো, আমি তো চাই অন্য কোনো ছবি ইউজ করতে। সেম, জাস্ট হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস করে সোর্সের মধ্যে দিয়ে দিবেন, তাহলে ছবিটা চলে আসবে। এখন ছবিটা অনেক বড় আছে, ছোট করবেন কিভাবে? এখানে উইথ সেট করবেন, বলবেন উইথ। উইথ দিলাম, WIDTH, উইথ দিলাম মনে করেন 250 PX। PX মানে হচ্ছে পিক্সেল, ঠিক আছে, পিক্সেল। দেন সাইটে আসলাম, দেখবেন 250 পিক্সেল ছোট হয়ে গেছে এটা, ঠিক আছে। দেন যদি হাইট দেন, হাইট বাড়বে, সমস্যা নেই, ওটা দেখাচ্ছি না। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অনলাইন অফলাইন ইমেজ কিভাবে করবেন। মনে করেন এটা একটা ছবি, রাইট বাটন প্রেস করলাম, মনে করেন আমি এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি, কপি ইমেজ অ্যাজ। দেন এখান থেকে আমরা কোথায় যাব? আমাদের ফাইলে। আমাদের এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আমরা আসবো আমাদের STI, এখানে আসলাম, এখান থেকে আমাদের কোনটা, আচ্ছা এটা এখানে, এটাকে আমরা এখানে রেখে দিলাম, এটার নাম দিলাম মনে করেন 1, ইমেজের নাম দিলাম 1, ঠিক আছে। এখন জাস্ট আমি ওই ইমেজটা অ্যাড করার জন্য আমি এখানে হয়তোবা আরেকটা ইমেজ দেব। এখানে আমি আরেকটা ইমেজ দিলাম, সেই ইমেজের সোর্সের মধ্যে আমার যে ইমেজটার নাম আছে 1.jpg, এটাকে জাস্ট বসাই দিব 1.jpg। কন্ট্রোল এ সেভ করলাম। দেন আমি আমার সাইডে আসলাম, এসে এখানে রিলোড। এখন ইমেজটা অনেকটাই বড়, তাই না? অনেক বড় একটা ছবি, তো এটাকে ছোট করতে হবে। আমি এখানে বললাম উইথ 250 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড, ছোট হয়েছে। তো এভাবে করে আপনারা ইমেজের সাইজ বড় ছোট করতে পারেন। আমি আর কিছু দেখাচ্ছি না, তবে আমাকে নেক্সট